গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। নমস্কার, গল্পের দর্পণে আপনাদের সবাইকে স্বাগত। গোসলগড় রাজপ্রাসাদে বন্ধুরা মিলে বেড়াতে যাবে। তারপর সেখানে ভূত দেখতে গিয়ে কি হবে সে বিষয়ে এখন আমি আপনাদের কিছু বলবো না, তাহলে তো গল্পটা মাঠে মারা যাবে। গল্পের দর্পণের গল্পটি SMS, আসুন সেটা শুনে নিন। ভূত দেখার আগ্রহ এবং ভূত সম্বন্ধে জানার আগ্রহ বেশিরভাগ মানুষেরই খুব প্রিয়। তাই কিছু কিছু ক্ষেত্রে আত্মাকে ডাকা ও তাকে নিয়ে নানা রকম ব্যবসায়িক মানসিকতা কিছু কিছু তান্ত্রিক বা কিছু কিছু স্বেচ্ছাসেবী মানুষের থেকে থাকে। ব্যবসায়িক আবার স্বেচ্ছাসেবী, এই দুটো কথা পরস্পর বিরোধী। স্বেচ্ছাসেবী মানুষ বলতে আমি বোঝাতে চাইছি সেই সব মানুষ যারা রুজি হিসাবে কাজ করে মানুষের উপকারে লাগে। প্রিয়জনের মৃত্যু বা আকস্মিক মৃত্যু অনেক সময় মনকে এতটাই বিহ্বল করে তোলে যে তার সঙ্গে সাক্ষাৎ করার মানসিকতা মনকে এইসব লোকের কাছে টেনে নিয়ে যায়। তন্ত্র মন্ত্র তুকতাক এইসব আবার বহু ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষতি সাধন করার উদ্দেশ্যেও মানুষ করে থাকে। তাই কালা জাদুর প্রাদুর্ভাব বহু যুগ থেকে আমাদের তন্ত্র বা তান্ত্রিক সাধনার সঙ্গে যুক্ত আছে। প্রথা বা তন্ত্র বা মন্ত্র কখনোই ক্ষতি সাধনের উদ্দেশ্যে নির্মিত নয়, কিন্তু কিছু কিছু স্বার্থান্বেষী আত্মাকে বশ করে, তাকে দিয়ে নানা রকম কাজকলাপ করায়। আমার আপনার বাড়িতে যেমন ঘর মোছার, বাসন মাজার বা রান্না করার ঠিকে লোক রেখে কাজ করানো হয়, সেরকমই স্বার্থান্বেষী মানুষ বা তান্ত্রিক এভাবেই আত্মাকে বশ করে তাকে দিয়ে নানা রকম তার স্বার্থসিদ্ধির কাজ করে থাকে। গল্পের নায়ক বিশাল সদ্য নিউজ রিপোর্টারে কাজ পেয়েছে। ভালো গল্প তৈরি না হলে, পাবলিক ভালো না খেলে রিপোর্টারদের আর্টিকেল ছাপা হয় না। আজকাল খবরের পাতা খুললেই কি দেখি, সেই খুন, ধর্ষণ, রাজনৈতিক সংঘর্ষ, এসব ছাড়া ঘটনা খুব একটা চোখে পড়ার নয়। বিশাল ঠিক করল তার আর্টিকেল যেন এডিটরের ঘরে ডাস্টবিনে জায়গা না পায়। তাই তার অনুসন্ধান হল ভূত। রাতের অন্ধকারে মাঝে মাঝে সে কখনো শ্মশান, কখনো গ্রেভইয়ার্ডে কাজ করে বেড়ায়, আর কখনো এই সব তান্ত্রিকদের পিছনে ঘুরে ঘুরে ছোট ছোট খবর অনুসন্ধান করে। একটি ফোন আসতে থাকে, ফোনে বা মোবাইলে অ্যাডভার্টাইজমেন্টও দেয়। যদি ভূত দেখতে চান তাহলে তার ব্যবস্থা করে দেবে অমুক সংস্থা। ভূত দেখার জন্য পয়সা খরচা করে সারা রাত জেগে ভূতের দর্শন করার অভিলাষ বিদেশে আছে। আমাদের দেশে সেরকম প্রচলন এখনো পর্যন্ত অধিক নয়। ভূত নিয়ে রিসার্চ তখন প্রেস থেকে ভার এলো গোসলগড়ের রাজপ্রাসাদের ভৌতিক কাণ্ড কারখানার রিপোর্ট তৈরি করার। তাই গোসলগড়ের উদ্দেশ্যে যাত্রা। ট্রেন ছাড়ল। গোসলগড় বিহারের প্রত্যন্ত গ্রামের একটি ছোট্ট রাজপ্রাসাদ। শোনা গিয়েছে রাত্রে নাকি তার আশেপাশে কেউ যায় না, গেলে নাকি আর ফিরে আসে না। গোসলগড়ের ছোট্ট একটি রিপোর্ট মোটামুটি সে আগে থেকে করে ফেলেছে। এখন বিস্তারটা হবে সামনাসামনি, ওখানে উপস্থিত থেকে। ট্রেনে আলাপ ভৌতিক উপন্যাস লেখক প্রমোদ রঞ্জন মল্লিকের সঙ্গে। তিনিও এই গোসলগড়েই যাচ্ছেন পরবর্তী উপন্যাস লেখার উদ্দেশ্যে। তার মানে ইনিও সেই মোবাইল মেসেজের টানে সাড়া দিয়ে দিয়েছেন। যাই হোক, ট্রেনে আলাপ, রাতে ট্রেন সকালে পৌঁছবে। তাই ভূত নিয়ে দু চারটে প্রশ্ন করার উদ্দেশ্যে বিশাল প্রমোদবাবুর সঙ্গে আলাপ জুড়তে শুরু করল। একদিকে একজন রিপোর্টার, অন্যদিকে আর একজন লেখক। লেখকের নাম প্রকাশ করতে হলে রিপোর্টারদের তো চটালে চলে না, কারণ
গল্প তো এরাই ছাপবে, তাই বেশি তেলাতে হলো না। আচ্ছা প্রমোদবাবু, আপনি কখনো ভূত দেখেছেন? সে দেখিনি আবার, একবার কেন অনেকবার। কেমন দেখতে তারা? সে কি আর এক রকমের দেখতে হয় ভাই? এই ধরো না, তোমার আমার মতো হয়তো পাশে বসে যাচ্ছে, দুদণ্ড আলাপচারিতাও করছে, কিছুক্ষণ পর দেখা গেল ভ্যানিশ। ভ্যানিশ? ভ্যানিশ মানে? ভ্যানিশ মানে ভ্যানিশ। এই যে ধরো তুমি আমার সঙ্গে কথা বলছো, হঠাৎ ট্রেনে চা উঠলো, তুমি সৌজন্যের খাতিরে বললে, প্রমোদবাবু চা খাবেন? আমি সম্মতি দিলাম হ্যাঁ। তুমি চাওয়ালার কাছ থেকে 2 কাপ চা নিয়ে পয়সা দিয়ে যখন আমাকে দিতে আসলে, তখন দেখলে কি আমি এই সিটে নেই। সিট কিন্তু সিটের মতো আছে। বাহ, বেশ ইন্টারেস্টিং। তার মানে আমি বুঝতে পারবো না যে সে ভূত? কেন বুঝতে পারবে না? যখন চা দিতে এলে, এসে দেখলে আমি নেই, তখনই তো বুঝলে আমি ভূত। হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন করি, এরা দেখা দেয় কেন? হয়তো তোমার সঙ্গে কিছু আদান প্রদান আছে, তাই সে তার কাজ মিটিয়ে ঠিক চলে যায়, বুঝতেও দেয় না। সেটা কিরকম? ওই যেমন ধরো তুমি রাস্তায় বেরোলে, কাউকে দেখলে, দেখে মনে হলো খুব চেনা, একটু কাছে আসলে, কাছে আসতেই তুমি বুঝতে পারলে আরে এ তো অমুক। তারপর সে তোমার সঙ্গে কিছুক্ষণ বাক্যালাপ করলো বা কথাবার্তা বললো, তারপর চলেও গেল। তার মানে আপনি বলতে চান যে ভূত যে কোনো মানুষের অবয়ব ধরতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। কিভাবে? যেভাবে তুমি আমার কাছ থেকে জানতে চাইছো, সেই রকম তোমার সঙ্গে যদি তার কোনো দেনা পাওনা সম্পর্ক থেকে থাকে, তাহলে সে তা মেটানোর জন্য তোমার কাছে এই বেশে এসে তার দেনা পাওনার সম্পর্ক চুকিয়ে আবার গন্তব্যস্থলে ফিরে যায়। তোমাকে টের পেতেও দেয় না যে পাছে তুমি ভয় পাও। আচ্ছা, এরকম কোনো ঘটনা আপনার জানা আছে কি, বা আপনি কোনোদিন এরকম ঘটনার সম্মুখীন হয়েছেন? অনেকবারই হয়েছি। এই তো সেদিন আমার স্ত্রী মারা গেল। সে মারা গেল সন্ধ্যে 7টায়। আমি তখন বীরভূমে, সাধারণত আমি কলকাতায় থাকি, কিন্তু বীরভূমে মাঝে মাঝে আমি চলে যাই। সেখানে একাই থাকি, তাতে লেখার কাজটা বেশ ভালো হয়, তাই সচরাচর কেউ আমাকে বিরক্ত করে না। হঠাৎ আমার বীরভূমের বাড়ির কলিং বেলটা বাজলো। দরজা খুলে দেখি, এ কি কেতকী। কেতকী আমার বউয়ের নাম। কি হলো, তুমি এখানে এত রাত্রে? কেন জানি না, তোমার জন্য মনটা কেমন করে উঠল, তাই চলে এলাম। তখন বর্ষাকাল ছিল, তার বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি। বেশ কদিন বৃষ্টির জলে এই টানা পড়েনে শরীরটা একটু খারাপই লাগছিল। আমি কেতকীকে বললাম, যাক ভালোই হয়েছে তুমি এসেছো, হয়তো আজ খাবারটা জুটবে। কেতকী সঙ্গে সঙ্গে গেছে খিচুড়ি রেঁধে ফেলল। সেদিন রাত্রে অনেকক্ষণ ওর সঙ্গে কথা বললাম, তারপর ও শুতে গেল। আমিও আর বেশি রাত পর্যন্ত না লিখে শুতে যাওয়া ভাবছি, এমন সময় আবার দরজায় কলিং বেলটা বেজে উঠল। ভাবলাম এখন এত রাত্রি বা কে? দরজাটা একটু ফাঁক করে দেখি, মোহিত, আমার ড্রাইভার। সে কি, তুই এখানে এত রাত্রে? মা, মা! হ্যাঁ, মা তো ভেতরে। কেন এত রাতে মাকে কি প্রয়োজন? ওর কান্নাটা যেন হঠাৎ থেমে গেল। মোহিত অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা এখানে? এইবার বুঝেছি, কাউকে কিছু না বলে বোধহয় এখানে চলে এসেছে, তাই তুই ভাবছিস মা পালিয়ে এসেছে। আরে এই বুড়ো বয়সে পালিয়ে আর যাবে কোথায় বল? এই বুড়োর কাছেই আসতে হবে। মোহিত আরো অবাক হয়ে গেল। সে হঠাৎ বলল, কি বলছেন বাবু? মা এখানে কি করে হয়? আজ সন্ধ্যেবেলায় তিনি তো হার্ট অ্যাটাক করে মারা গেছে। মা নেই বাবু,
আমি খুব চড়া গলায় মোহিতকে বললাম, মাল খেয়ে এখানে মাতলামি করতে এসেছিস, থাপড়ে শীতে করে দেবো শালা শোরের বাচ্চা। আয় আয় এদিকে আয়, দেখে যা। মোহিতকে নিয়ে ঘরে ঢুকে দেখি ঘর ফাঁকা। হে কি, ছুটে গিয়ে ডাইনিং টেবিলে দেখি সেখানে একটি খাবারের প্লেট, তারপর রান্নাঘর, সব কিছু গোছানো। খিচুড়ি চাপানো হয়েছে কিনা কেউ বুঝবে না, এমনকি রান্নাঘরের কলের তলাটা পর্যন্ত শুকনো খটখট করছে। কিন্তু আমি আমি নিজেকে বোঝাবো কি করে? কেতকীর হাতের খিচুড়ি তো আমি খেয়েছি, সেই খিচুড়ির স্বাদ তো এখনো আমার মুখে লেগে আছে, মাঝে মাঝে ঢেকুরও দিচ্ছে, জলও টানছে। তাহলে তাহলে এত সব আমার ভুল। যাওয়ার সময় সে আমাকে তার শেষ রান্নাটাও খাইয়ে গেল। জানি কলকাতায় ফিরতে দেরি হবে, আমার রাতে খাওয়া জুটবে না। এইভাবেই আত্মা তার কাজ করে চলে যায়, শুধু বলে যায় আমি এসেছিলাম আর আমি আসছি। সত্যি প্রমোদবাবু, এই রকম যে হয়, আপনার সঙ্গে দেখা না হলে হয়তো জানতেই পারতাম না। তবে গোসলগড়ে কিসের জন্য? শুনেছি নাকি গোসলগড়ে অনেক অতৃপ্ত আত্মা আজও ঘোরাফেরা করে। তাই যদি কারোর সঙ্গে দেখা হয় তাদের জিজ্ঞাসা করব আমার কেতকীর অবস্থান কোথায়। ও, তার মানে উপন্যাস লেখাটা আপনার বানানোর কথা? না ভাই, বানানো নয়, রদ দেখা কলা বেচা দুই। তা যদি কিছু মনে না করো, তোমার যাওয়ার কারণটা জানতে পারি? কাজের খাতির আর কৌতূহল দুটোই বলতে পারেন। ফলাও করে আজ পর্যন্ত বিজ্ঞাপন দিয়ে ভূত দেখার নিমন্ত্রণ তো কেউ কখনো খবরের কাগজে দেয়নি, আবার মোবাইলে মেসেজ করেও দেখায়নি। তাই আগ্রহটা একটু বেশি। তবে কতটা সত্য সেটা জায়গায় না গেলে কি করে বুঝবো বলুন? বেশ, তাহলে আমরা ওই একই পথে যাত্রী। উদ্দেশ্যটা কৌতূহল ও কাজ। তো চলো এখন শুয়ে পড়া যাক। অবশ্যই। হঠাৎ শোরগোল শুনে চোখ খুলে দুজনেই ধড়মড়িয়ে উঠে দেখে গোসলগড় স্টেশনে গাড়ি দাঁড়িয়ে আছে। তাড়াহুড়ো করে উভয় যে যার নিজের লটবহর নিয়ে নেমে পড়ল। হ্যাঁ দাদা, এসে গেছে, উঠে পড়ুন। গোসলগড় এসে গেছে। লাগেজটা নিন। চল চল। আপনাকে ধরতে হবে না, দিন আমাকে। না না না, ঠিক আছে ঠিক আছে, চলো ভাই, চলো চলো, নাবি, চলো তাড়াতাড়ি নাও। হ্যাঁ, শোরগোল যতটা ভেতর থেকে শোনা যাচ্ছিল, বাইরে ততটাই আশাতীত, অর্থাৎ ট্রেন থামার অপেক্ষা। ট্রেন থামার সঙ্গে সঙ্গে হই হই, তারপর নিমেষের মধ্যে স্টেশন ফাঁকা। ট্রেন ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্টেশনে যেন এক নিস্তব্ধতা বা গা ছমছমে পরিবেশ নেমে এলো। ভোররাতের দিকে বিহার এখনো বোধহয় ততটা নিরাপদ নয়, তাই বোধহয় এরকম অবস্থা। দূরে স্টেশন ঘরে স্টেশন মাস্টারের ঘরে চাবি, বাইরে এক ৭০-৭৫ বছরের বয়সী বৃদ্ধ লাইটসম্যান বসে আছে। অগত্যা তার পাশেই একটু জায়গা করে বসে নিল দুই পথিক, বিশাল ও প্রমোদবাবু। এখানেই বসি। ঠিক, ভালো জায়গা। কি মনে করে? হ্যাঁ, এই গোসলগড়ের প্রাসাদ দেখতে এসেছি। দেখতে না যাচাই করতে না মরতে? কোনটা? মানে এইরকম প্রশ্ন কেন? কত এলো গেল, সবই তো দেখলাম, আবার তোমরাও এলে। তবে কজন ফিরবে সেটা তোমাদের ভাগ্য। হ্যাঁ, হ্যাঁ, আপনি কি বলতে চান ভূতে? ভূত কি পেতনি আমি জানি না, নিজেদের ভালো চাও তো কেটে পড়ো। দেখছো না, এই আমার মতো একটা কাঠের মরা ছাড়া এই স্টেশনে আর একটাও কেউ নেই। দাদু, একটু জানতে ইচ্ছে করছে, আপনি কেন আমাদের চলে যেতে বলছেন? গোসালগড়ের প্রাসাদে আজও অনেক
অতৃপ্ত আত্মা আছে। তোমরা আধুনিক ছেলে, এসব হয়তো মানো না, কিন্তু এ তোমাদের আধুনিক চিন্তাধারা দিয়ে বিচার করা সম্ভব নয়। কেন যে রাতে গোশাল প্রাসাদে আলো জ্বলে তা জানা যায় না। যে জানতে যায় সে আর ফেরে না। আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করব। সে আর বাকি থাকে কেন? ওই গোসল মানে তো মুসলিমদের কথাই হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আসলে এই জায়গাটার নাম ছিল গোবিন্দগড়। ওই যবে মুসলমান আক্রমণ করলো আর গোবিন্দর ওপরে প্রস্রাব করলো, তবে থেকে গোবিন্দগড়ের প্রাসাদ গোসলগড় হয়ে গেল। এই নামটা অবশ্য মুসলমানদেরই দেওয়া। গোবিন্দ? গোবিন্দকে? তুমি কোন স্কুল থেকে পাশ করেছ? কেন কেন? কৃষ্ণর আরেক নাম গোবিন্দ, জানো না বোধ হয়? নব্য বাঙালি। বাইরে টাঙা আছে তোমাদের জন্য, দেখো তাকে ডেকে তুলতে পারো কিনা। আর এখানে বেশিক্ষণ থেকো না, আর আমার মাথাটি খেও না। কেটে পড়ো, কেটে পড়ো। বিশাল ও প্রমোদবাবু নিজের নিজের বাক্স প্যাঁটরা নিয়ে স্টেশনের বাইরে আসতে দেখে একটি মাত্র টাঙ্গা। টাঙ্গার চালক টাঙ্গাতেই ঘুমাচ্ছে। তাকে কোনো রকমে বাবা বাছা বলে টেনে তুলে সরকারি গেস্ট হাউসের দিকে টাঙ্গার চাকা ঘুরল। রাস্তাতেই ভোরের আলো ফুটেছে। গোশালগড় প্রাসাদের গা ঘেঁষেই গেস্ট হাউস তৈরি হয়েছে। আলোর ব্যবস্থা সেভাবে নেই, সবটাই জেনারেটর চালিত। গেস্ট আসলে তবেই জেনারেটর চলে, সেটাও প্রায় বিকল, কারণ 9 মাসে 6 মাসে গেস্ট হয়তো আসে, বাকি সময় প্রায়ই বন্ধ থাকে। সকাল ছাড়া সরকারি কর্মী হিসেবে একজন দারোয়ান কাম কাজের লোক ছাড়া এই গেস্ট হাউসে কেউ থাকে না। সন্ধে পড়ার সঙ্গে সঙ্গেই সবাই ওই অঞ্চল থেকে সরে পড়ে। ওইসব কথা গেস্ট হাউসের কর্মী নীলেশ চা খেতে খেতে বিশাল প্রমোদকে জানালো। চা ও জলখাবার খেয়ে উভয়ের কৌতূহল, সকাল সকাল একবার প্রাসাদটা ঘুরে দেখে আসা যায় কিনা জানাতে নীলেশ বলল, কেন না, যান না, তবে রাত্রের দিকে না ওদিকে একটু পা বাড়াবেন না প্লিজ, যান। দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসল। এরপর তারা পা বাড়ালো প্রাসাদের দিকে। প্রাসাদের সামনে বড় সিংহদুয়ার, যার এক অংশ ভেঙে পড়েছে। লোহার গেট বলতে কটি শিক শুধু লিকলিক করছে, তাকে ঠেলে ঢোকা অসম্ভব। যে অংশের পাঁচিল ভেঙে গেছে সেই অংশের দিকে দিয়ে দুজনে ভেতরে প্রবেশ করল। চারিদিক জঙ্গলে পরিপূর্ণ। কোনো রকমে জঙ্গল ঠেলে রাস্তায় এসে পড়ল। দূরে দূরে কিছু কিছু জায়গায় সুন্দর সুন্দর ইটালিয়ান পাথরের মূর্তি চোখে পড়ার মতো। তবে এক সময় যে এখানে জৌলুস ছিল তা অনস্বীকার্য। প্রাসাদের দরজা ঠেলতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ, চারদিকে বড় বড় মাকড়সার জাল, কড়িবর গায়ে কোথাও কোথাও সরীসৃপের আস্তানা। তাদের ফসফস শব্দ জানান দিচ্ছে সাবধানে চলো। দুদিক দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলায়। একতলায় বিশাল সল্টলেক স্টেডিয়ামের মতো দেওয়ানি আম। দেওয়ানি আম পার হলে দেওয়ানি খাস, বড় বড় জানলা, যার কিছু কিছু বেলজিয়াম কাচের অবশিষ্টাংশ জানান দিচ্ছে যে এক সময় এখানে আলোর খেলা চলত। সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেই একটি গ্র্যান্ডফাদার ক্লক, যার কাঁটাগুলো আর ডিজিটগুলো এখনো আছে, বাকি সব হাওয়া। একটু উপরে উঠতেই দোতলার হল। হলে দূরে একটি পোর্ট্রেটটির দিকে এগোতেই মনে হচ্ছে যেন জীবন্ত। পোর্ট্রেটটি শেষ মহারাজা আদিত্য নারায়ণের, কারণ তার তলায় ধুলো ঝেড়ে লেখা উদ্ধার করা সম্ভব হয়েছে। পোর্ট্রেটের দুপাশে দুটো দরজা দিয়েই অন্দরমহলের প্রবেশপথ। অন্দরমহল আজও যেন সুরক্ষিত,
যেন কেউ এর ঝাড়পোঁছ করে। অন্দরমহলের দেওয়ালে নানা রকম কৃষ্ণলীলার কারুকার্য, মাঝে বড় মঞ্চ, মঞ্চের উপরে উঠে আরও একটি দরজা। সেই দরজা দিয়ে প্রবেশ করলে একটি গোসলখানা বা বাথরুম। তার মানে এখানেই ছিল গোবিন্দের বা কৃষ্ণের পূজাবেদী। মাঝে বড় গর্ত, যেন বাথটব করা হয়েছে। এই ঘরের চারদিকে 4টি দরজা। একটি দরজা বাইরে বারান্দায় বেরোনো, অপরদিকে দরজাটি দিয়ে প্রবেশ করলে একটি ঘর। ঘরের মধ্যে সেরকম কোনো আহামরি কিছু নেই। ঘর থেকে বেরিয়ে আসলে আবার সেই মন্দির চত্বর। কোণের দরজাটি দিয়ে প্রবেশ করলে আরও একটি ঘর, তাতে পাথরের একটি শয্যা ছাড়া আর কিচ্ছু বিশেষ নেই। অপরদিকের কোণের দরজাটি দিয়ে প্রবেশ করে ভেতরে যেতেই দেখা গেল উৎকট আওয়াজ করে কিছু চামচিকের বেরিয়ে যাওয়া। পুরনো বাড়িতে সাধারণত এদের আস্তানা থাকে। কিছু বাদুড় সিলিংয়ে ঝুলছে, পচা বোটকা গন্ধ যেন দম বন্ধ হয়ে আসে। ঘরের মাঝে একটি ইজি চেয়ার, সিলিংয়ে একটি ভাঙা পাখা। আগেকার দিনে বড় বড় ঝালর লাগানো পাখা টাঙানো থাকতো ঘরের মাথায়। সেখান থেকে একটি রশি কপিকলের সাহায্যে ঘুলঘুলি দিয়ে অপর ঘরে দেওয়া থাকত। সেখান থেকে দড়ি টেনে এই পাখাকে চালনা করা হতো। প্রমোদবাবু ইজি চেয়ারটার সামনে যেন পাথরের মতন দাঁড়িয়ে আছেন। কি হলো প্রমোদবাবু, আপনি এরকম পাথরের মতন দাঁড়িয়ে রইলেন কেন? বিশাল, মনে হচ্ছে ওই চেয়ারে কেউ বসে আছে। আপনার মাথাটা খারাপ। এই চেয়ারে কেউ বসে থাকবে? কোথায়? না না না, মনে হলো ওই চেয়ারটা যেন কেঁপে উঠলো। হ্যাঁ, ভয় পাচ্ছেন প্রমোদবাবু? আমরা ভূত দেখতে এসেছি। তা ভূত যদি নাই দেখা মিলল তো কর্ম বৃথা। যাক, আপনার সৌভাগ্য আপনি দেখা পেলেন। আমার দুর্ভাগ্য যে আমার মতন অপয়াকে ভূত দর্শন দিল না। তবে কি জানেন, সকালে ঠিক আন্দাজ করা যাবে না। আমার মনে হয় রাতেই আসতে হবে, তবেই দর্শন পাওয়া যাবে। আচ্ছা, আপনার গল্পের প্লট ভাবা হয়ে গেছে? না, মানে ঠিক কেমন যেন গাটা ছমছম করে উঠল। এইরকম আগে কখনো হয়নি। চলুন, রাতে আসা যাবে, কি বলেন? হ্যাঁ, বেশ তাই হবে। চলো, এখন বাইরেটা একবার ঘুরে দেখা যাক। চলো। প্রাসাদ থেকে বাইরে বেরিয়ে চারপাশটা ঘুরে দেখতে গিয়ে আস্তাবল, লঙ্গরখানা, ইদারা, সার্ভেন্ট কোয়ার্টার সবার দেখা মিলল। দুপুরও প্রায় গড়িয়ে এলো। পেটে তখন ছুঁচে ডন মারছে, তাই ফিরে এলো গেস্ট হাউসে। গেস্ট হাউসে ফিরে এসে একটা 4 ব্যাটারি টর্চ ও 1 ফ্লাস্ক কফি, 2 পাউরুটি, 2 মোমবাতি ও একটি শতরঞ্চি জোগাড় করা হলো। রাতের প্রস্তুতি আর কি। খাওয়া দাওয়া সেরে একবার গোশালগড়ের চারপাশটা ঘুরতে বেরোলো ওই 2 পর্যটক। গেস্ট হাউসের অদূরে একটি চায়ের দোকান, তার থেকে খানিকটা এগোলে গ্রাম। গ্রামের জীবন যেমন হয় আর সেই রকমই, নতুনত্ব কিছু না। গ্রাম ঘুরে জিনিসপত্রের জোগাড় করে চায়ের দোকানে এসে একটু বসতে গ্রামের কিছু মাথার সঙ্গে পরিচয় হলো। তাদের মধ্যে একজন জিজ্ঞেস করে বসলো, এখানে নতুন দেখছি পর্যটক? ওই আর কি। তা কি করবেন? গল্প লিখবেন না খবর? এই গ্রামের একটা নতুনত্ব জিনিস দেখছি দাদা। সবাই যেন সব কিছু আগে থেকে জানে। সবই হচ্ছে গোবিন্দের কৃপা। আপনারা তো নতুন, তবে ওই কুশাল ঘরের প্রাসাদের দিকে না রাতে পা বাড়াবেন না। বারবার বারণ করছি কিন্তু। হ্যাঁ, ভালো জানতো ওই সন্ধ্যের মধ্যে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ো। আচ্ছা, নীলেশ আপনাদের কিছু বলেনি? হ্যাঁ, বলেছে, তবে আমাদের উদ্দেশ্যটা অন্য। অন্য মানে
ভূত দেখা ওই আর কি। ওসব চিন্তা না মাথা থেকে বার করে দিন। ভূত দেখতে গিয়ে আবার ভূত হয়ে যাবেন তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কিছুদিন আগে বুঝেছেন, হ্যাঁ। এই মাস 6 হবে, এক ইয়ং ছোকরা এসেছিল। তাকে পরদিন ওই গোসল ঘরের ওই প্রাসাদে ইজি চেয়ারে মৃত অবস্থায় পাওয়া যায়। সে কি? আর কি, মুখ চোখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যেন যেন কেউ কি বলবো তার শরীর থেকে সব রক্ত একবারে শুষে নিয়েছে। হ্যাঁ? হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে জানেন, যা আপনাদের এই বিজ্ঞানী ব্যাখ্যা নেই। নিজের ভালো পাগলেও বোঝে। তাই একটা কথা বলি, পাগলামো না করে ফিরে যান। হ্যাঁ, যে যা বলছে বলুক, দুজন কিন্তু দুজনের কাজে অনড়। আজ রাতে তারা গোসলগড় প্রাসাদে যাবেই। সন্ধে নেমে আসছে, তাই আর নয়। চারপাশ আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করে দিয়েছে। ওদিকে আবার নীলেশ যদি পালায় তাহলে রাতের খাবারটুকুও জুটবে না। তাই উভয়ে গেস্ট হাউসের দিকে পা বাড়ালো। সন্ধে 7টার সময় রাতের খাওয়া পর্ব সেরে যে যার ঘরে শুতে গেলে নীলেশ বাড়ি চলে গেল। বিশাল তার মোবাইলে 12টার সময় অ্যালার্ম দিয়ে রাখল। প্রমোদবাবু বিশালকে বলে দিলেন, শোনো, আমি ঘুমিয়ে পড়লে আমাকে ডেকে নিয়ে যেতে কিন্তু ভুলো না একদম, বুঝলে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি শুনি। রাত 12টায় অ্যালার্ম বাজল, কিন্তু বিশালের ঘুম ভাঙল না। বিশাল যখন চোখ খুলল তখন ভোর 4টে। ধড়মড় করে উঠে মুখ কাঁচুমাচু ভাবল, এই রে, আজকের দিনটা গেল। ভূত দেখা আর আমার ভাগ্যে জুটল না। আর প্রমোদবাবুকে আমি কি করে মুখ দেখাবো? টেবিলে রাখা টর্চ আর ফ্ল্যাশটা নিয়ে প্রমোদবাবুর ঘরের দিকে যেতে দেখে প্রমোদবাবু ঘরে নেই। বিশাল ভাবল, তাহলে কি প্রমোদবাবু আমাকে ফেলেই চলে গেলেন? যেমন রাগও হলো তেমন জেদও হলো। একাই যাব। টর্চ জেলে প্রাসাদের পাঁচিল টপকাতে জঙ্গল উধাও। সকালে যেখানে জঙ্গল দেখেছিল সেখানে জঙ্গল নেই, চারিদিক সাপ। চারপাশে সুন্দর সুন্দর ইটালিয়ান মার্বেলের মূর্তিগুলো যেন চকচক করছে। প্রাসাদের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখে প্রাসাদের ঝাড়বাতিতে যেন কেউ বাতি সাজিয়ে দিয়েছে। দেওয়ানি আম ঝলমল করছে। বিশালের গা একটু ছমছম করে উঠল। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন একটু বেশি মাত্রায় ধকধক করতে শুরু করল। দেওয়ানি আম আস্তে আস্তে পার হয়ে দেওয়ানি খাস, সেখানেও সেই একই অবস্থা। হঠাৎ যেন একটা আওয়াজ কানে ভেসে এলো, যেন কেউ ঘুমাচ্ছে। হ্যাঁ, আওয়াজটা শুনতেই আওয়াজের দিকে বিশাল পা বাড়ালো। আওয়াজটা উপর থেকে আসছে। তত্তর করে সিঁড়ি দিয়ে উপরে উঠতেই গ্র্যান্ডফাদার ক্লকটায় ঢং ঢং করে 5টা বেজে উঠল। সকালে যে গ্র্যান্ডফাদার ক্লকটা ভাঙা অবস্থায় দেখেছিল, এখন সে টিকটিক করে চলছে। গ্র্যান্ডফাদার ক্লকটাকে পার করে গোঙানির শব্দের দিকে বিশাল এগোতে শুরু করল। বড় হলের পোর্ট্রেটের দিকে এগোতেই পোর্ট্রেটটা যেন ঝলসে উঠল। আর সেই পোর্ট্রেটের দিকে এগোতেই বিশালের রক্ত ঠান্ডা হয়ে গেল। পোর্ট্রেটের ভেতরে মানুষটি যাকে সকালে তারা দেখেছিল সে তার চেয়ারে নেই। গোঙানি শব্দটা চারদিক থেকে আসতে শুরু করেছে। বিশাল কোনো রকমে এক দরজা দিয়ে বারান্দার দিকে আসতে চেষ্টা করল। বারান্দার দরজা সে খুলতে পারল না। অপরদিকে ঘরের দরজার দিকে দৌড়তে সেই দরজা মুখের সামনে দমাস করে বন্ধ হয়ে গেল। বিশাল দরজার সামনে দাঁড়িয়ে দেখছিল গোসলগড় প্রাসাদের আলো আস্তে আস্তে নিভে আসছে। তার টর্চ জ্বালার শক্তিও আস্তে আস্তে শেষ হয়ে আসছে। চারদিক থেকে কান ফাটানো একটা অট্টহাসি, হ্যাঁ, যেন ঘরটা সব দেওয়াল থেকে ঠিকরে বেরোচ্ছে। বিশাল দৌড়ে গোসল ঘরের দরজার দিকে এগোতে দেখে বাথটবে শুয়ে প্রমোদবাবু স্নান করছেন।
প্রমোদবাবুর দিকে সে এগোতে যাবে, এমন সময় একটা হাত প্রমোদবাবুর দিকে এগিয়ে গেল। এ কি, এ তো আদিত্য নারায়ণ! প্রমোদবাবু আদিত্য নারায়ণের সঙ্গে কি করছেন? প্রমোদবাবু বলে ডাকার শর্তেও যেন তার গলা থেকে বেরোচ্ছে না, যেন যেন কেউ তার গলা চেপে ধরে আছে। এসব দেখে বিশাল স্থির পাথরের মতো হয়ে গেছে। না চলছে তার পা, না বেরোচ্ছে মুখ থেকেও কোনো বাক্য, না চলছে তার হাত। আদিত্য নারায়ণের হাত ধরে প্রমোদবাবু বাথটব থেকে উঠে গোসলখানা থেকে বেরিয়ে সেই ইজি চেয়ারের ঘরের দিকে এগোতে শুরু করলেন। হঠাৎ মনে হলো যেন বিশালের পা চলতে শুরু করেছে। বিশাল পুতুলের মতো দর্শক ও সাক্ষী হয়ে প্রমোদবাবুর পিছন পিছন সেই ইজি চেয়ারের ঘরের দিকে এগোতে শুরু করলো। প্রমোদবাবু ইজি চেয়ারের ঘরে এসে ইজি চেয়ারে বসলেন। বসার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক ঝটকা খাওয়ার মতন প্রমোদবাবুর সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো, যেন প্রমোদবাবুর হাড় মাস রক্ত সব তার শরীর থেকে নিকড়ে নেওয়া হচ্ছে, আর সব যেন আদিত্য নারায়ণের শরীরে প্রবেশ করছে। হ্যাঁ, এই ঘটনা দেখার পর বিশাল আর জ্ঞান রাখতে পারল না। চোখের সামনে তার কালো অন্ধকার ঘনিয়ে এলো, সে মাটিতে পড়ে গেল। যখন সে চোখ খুলল, তখন সেই চায়ের দোকানের বৃদ্ধ ভদ্রলোক নীলেশ ও গোসলগড় থানার দারোগা তার সামনে, আর বিশাল তখন গোসলগড়ের হাসপাতালে। দেখলেন, বারবার আমি বারণ করলাম, শুনলেন না। এলে দুজন, যাবে এখন একজন। আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।